স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দামামা বাজছে, বাদ্য বাজছে, কিন্তু রাজনীতিতে নারীর অবস্থান একই রকম নাজুক বা এতই নাজুক এবং সংকীর্ণ এখন যে নারী ভবিষ্যতে বাংলাদেশে কতটুকু রাজনীতিতে অংশ নিতে পারবে তা নিয়ে এক ধরনের আশঙ্কা রয়েছে। যে দলগুলো প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে তার মধ্যে কত ভাগ নারী, এই সংখ্যা কমলো না বাড়লো, আজ অন্য পক্ষে আলোচনার বিষয়। নির্বাচন আসছে, নারী মনোনয়ন পাচ্ছে কি, এই বিষয়ে আজ কথা বলতে আমাদের সাথে আছেন জেন্ডার অ্যান্ড গভর্নেন্স এক্সপার্ট লিপিকা তাপসী, এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের। আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। লিপিকা তাপসী, যেটি বলছিলাম যে নির্বাচনের এক ধরনের কি বলবো যে বাদ্য বাজছে বলছিলাম, এবং আসলে আমি আপনার কাছ থেকে একেবারেই যদি বাড়তি কথা না বলে বা বিভিন্ন ধরনের স্পেকুলেশন না করে একেবারে কিছু তথ্য জানতে চাই। ইতিমধ্যেই নমিনেশন দেওয়া হয়েছে, বিএনপি একটা বড় দল, তারা নমিনেশন দিয়েছে। আপনি যদি আমাদেরকে একটু সংখ্যাগুলো, তথ্যগুলো, পার্সেন্টেজগুলো আমাদেরকে একটু বলেন, একেবারে মানে পুঙ্খানুপুঙ্খ বলতে হবে না, কিন্তু মোটামুটি যদি একটা ধারণা আপনি দেন। আমি একটু ধারণার আগে আসতে চাই যে আসলে এই যে এখন যে সংখ্যায় নমিনেশন এসছে সেইটার একটু ব্যাকগ্রাউন্ডটা না বললে বোঝাটা মুশকিল। সেটা হচ্ছে যে আপনি জানেন যে জুলাই চার্টার প্রকাশিত হয়েছে। জুলাই চার্টারে আপনি যদি দেখেন তাহলে ওখানে লেখা আছে 5% পর্যন্ত নমিনেশন দেওয়ার আহ্বান জানাবে, এবং এটি 2043 সাল, মানে এটি এখন রাজনৈতিক দলগুলো নির্বাচনে 5% দিবে, পরের নির্বাচনে 10%, এইভাবে করে 33% পর্যন্ত যাবে। তো যেখানে জুলাই চার্টারে বলা আছে যে 5% পর্যন্ত দেওয়া যাবে, তাহলে তার মানে লিমিট করে দেওয়া হলো। এবং আপনি যদি দেখেন যে এর আগে বহু ধরনের মানে দাবি ছিল, রিকমেন্ডেশন ছিল, বিভিন্ন রিফর্ম কমিশনের রিকমেন্ডেশন ছিল, কিন্তু সেগুলো কোনোটাই আমলে আনা হয়নি। যে আমলে নেওয়া হয়েছে যে সাধারণ আসনে 5% নমিনেশন দিবে এবং এক্সিস্টিং যে সিস্টেম সেটি এরকমভাবেই থাকবে, তার মানে 50টি আসন থাকছে। এখন সমস্যা হলো যে এই দুইটি সিস্টেম যদি আপনি একসাথে থাকেন, সেখানে সংকট দেখা দেয় যে সাধারণ আসনের নমিনেশনের সংখ্যা কমতে থাকে। কেন কমতে থাকে? তার কারণ যখনই নারীরা নমিনেশন সাধারণ আসনে চান, তখন বলা হয় যে আপনার তো সংরক্ষিত আসন আছে, আপনি কেন সাধারণ আসনে আরেকটি আসন নষ্ট করবেন? সো আমরা নষ্ট করবেন, হ্যাঁ নষ্ট করবেন, এই শব্দটি বলা হয়। তার কারণ হচ্ছে বলা হয় যে এখানে যদি আমি আরেকজন প্রার্থীকে জিতিয়ে আনতে পারি, তাহলে আমরা নারী আসন রিজার্ভ সিটে আরো বেশি পাবো, তখন নারীদের সংখ্যাটা বাড়বে, মূলা ঝুলানো হয়, আসলে মূলা ঝুলানো হয়। এবং আরেকটি, আপনি এখানে দুইটি সাইড আছে, ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড। তো এখন ধরেন আমার নমিনেশন আনসার্টেন, আমার টাকা পয়সা কম, তো আমি যখন একটা সংসদীয় আসনে আমার অবস্থান তৈরি করতে যাব, তখন কিন্তু আমার টাকা পয়সা ব্যয় করতে হবে, এবং আমার আনসার্টেন নমিনেশন পাওয়াটা। যখন এই সিচুয়েশন থাকে, তখন কিন্তু নারীরাও খুব আগ্রহ, খুব জান প্রাণ দিয়ে চেষ্টা করেন না যে নমিনেশন পাওয়ার জন্য। তারা চেষ্টা করেন আচ্ছা আমার তো সংরক্ষিত আসন আছে, ওইখানে যদি কোনোভাবে একটু। তো আমি দেখি যে তারপরও অনেক নারীরাই আছে যারা সংসদীয় আসনে চেষ্টা করা হচ্ছে, যদিও বলা হয় এটি অনেক সাধারণ ধারণা যে নারীদের তো আসলে যোগ্য নারী পাওয়া যাচ্ছে না। আসলে এই কথাটা হচ্ছে খুবই একটা মানে অসম্মানজনক কথা। এবং নারীরা আছে, নারীরা অনেক নারী আছে যারা সাধারণ আসনে নমিনেশন চাচ্ছে। এখন আমি ফ্যাক্টে আসি যে কতজন নমিনেশন পেল, আপনি যেটা বলছিলেন। বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে আপনার 11 জন হচ্ছে নারী আছেন, এবং 11 জন হচ্ছে 3টি আসনে বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করবেন, এবং 8 জন, 11 থেকে 3 জন, আসলে 3 জন একজন, হ্যাঁ, আর 8 জন পেয়েছেন হচ্ছে নারী যারা বিভিন্ন আসনে লড়বেন। এবং এখানে আরেকটি ট্রেন্ড দেখা যাচ্ছে, আরো কয়েকটি দলের কথা বলে আমি তারপরে ট্রেন্ডটায় আসছি। সেটি হচ্ছে যে জামাতের প্রার্থী এর আগে আমরা দেখেছি তারা ঘোষণা দিয়েছেন, কিন্তু সেখানে কোনো আমি নারী দেখিনি। আর এনসিপি এখনো পর্যন্ত তাদের মানে ডিক্লেয়ার করেনি কতগুলো আসনে হচ্ছে প্রার্থী
তারা ঘোষণা করছে এবং সেখানে যেহেতু প্রার্থী নেই, কতজন নারী নমিনেশন পাচ্ছে সেটিও তথ্য পাওয়ার সুযোগ নেই। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নারী আছে আমাদের পরিচিত যারা, তারা নমিনেশন কিনছেন, নমিনেশন নেওয়ার চেষ্টা করছেন এবং আমরা সেই তৎপরতাও দেখতে পাচ্ছি এবং কিছু মিডিয়াতেও এসছে যে ওনারা। আমার যেটি প্রশ্ন আসলে পরিষ্কার, সেটি হচ্ছে যে আপনার কি মনে হয় জুলাই চার্টার ইতিমধ্যেই প্রকাশিত বা সেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে বারবার আমাদের প্রশ্ন থাকে যে আমরা একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র চেয়েই আসলে অভ্যুত্থান হলো, তারপরে কেন এখন নারীদের এই মনোনয়ন তারা পাচ্ছে কিনা সেটি নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আসলে আমরা এখন একটু যেই ইস্যুগুলো সলভ হয়ে গিয়েছিল সেই ইস্যুতে আবার আমরা ব্যাক করেছি। আমরা চাচ্ছিলাম যে সাধারণ আসনে নমিনেশন বাড়ানো হোক, সেখানে সাধারণ আসন নমিনেশনের সংখ্যা কমে গেল এবং আরেকটি ব্যাপার পেছন দিকে তাপসী, আমি একটু পরিষ্কার মানে একটু আরো ইলাবোরেটলি জানতে চাই। বিরতির পরে আশা করছি মনিরা শারমিন আমাদের সঙ্গে যুক্ত হন। বিরতি নিয়ে ফিরে এসে কথা বলছি। অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত আবার অন্য পক্ষে। আজ কথা বলছি নির্বাচন আসছে, নারী মনোনয়ন পাচ্ছে কতটা, এই বিষয়ের সঙ্গে রয়েছেন জেন্ডার অ্যান্ড গভর্নেন্স এক্সপার্ট লিপিকা তাপসী এবং আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মনিরা, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে যেই বৈষম্যহীন একটা রাষ্ট্রের কথা বলে আমাদের যে অভ্যুত্থানটা হলো, যেটি লিপিকা তাপসী বলছিলেন যে আমরা নারীদের রাজনীতি করার ক্ষেত্রে এবং নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এখন মনে হচ্ছে যে উল্টো পথে অনেকটা হাঁটছি, নারীদের লড়াইটা আরও শক্ত হয়ে গেছে, আরও কঠিন হয়ে গেছে। আপনারা নতুন দল, আপনাদের দলে নারীর আধিক্য রয়েছে, আবার বেশ কিছু নারী বিষয়ক কিছু ঘটনা আমরা জানি আপনাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে, সেগুলো অনেক সময় অনেককে আসলে নিরুৎসাহিত করে রাজনীতিতে আসতে, বিশেষ করে অল্প বয়সী যারা আছেন। আপনার অবজারভেশন কি, নারীদের লড়াইটা কি আবারও কঠিন হয়ে গেছে? ধন্যবাদ যারা দেখছেন এবং আমার সহ আলোচক লিপিকা আপাকে। দেখেন, নারীদের রাজনীতিতে বা আপনি যদি মনে করেন যে কোনো ধরনের চ্যালেঞ্জিং পেশা, ফুটবলার, একজন নারী ফুটবলার হতে চায়, একজন নারী সাংবাদিক হতে চায়, একজন নারী রাজনীতিবিদ হতে চায়, এগুলো তো আসলে কনভেনশনাল না। এবং সেই ক্ষেত্রে অবশ্যই নারীর পারিবারিক এবং সামাজিক তো একটা প্রতিবন্ধকতা তাদের প্রথমে ফেস করতে হয়। বাংলাদেশের মানে পারিবারিক প্রতিবন্ধকতা এই কারণেই যে সামাজিকভাবে তারা আসলে আস্থাশীল হতে পারে না যে নারী আসলে সেই পেশাটি সামনে রেখে এগিয়ে যেতে পারবে। সুতরাং সেই জায়গা থেকে পারিবারিক এক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যে না, এটা করা যাবে না। যেমন রাজনীতিতে কিন্তু সেটার মানে একটা ভয়াবহ এফেক্ট আছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে দেখা যায় যে প্রথমত নারীদের অংশগ্রহণ অনেক কম এবং এটা আসলে কোনো কারণ নাই যে কেন আসলে নারীরা রাজনীতিতে আসবে। আমরা এত বছর, বাংলাদেশের 53 বছরে আমরা এটি প্রতিষ্ঠাই করতে পারিনি যে বাংলাদেশের রাজনীতিতে নারীর আসলে প্রয়োজনীয়তা এবং নারীর রাজনীতিতে আসার একটা কারণ। সুতরাং সেই জায়গা থেকে, এবং দেখেন খুব মানে ফ্যালাসি হচ্ছে এটাই যে বাংলাদেশের সবচেয়ে বেশি দিন শাসন করেছে নারী, প্রধানমন্ত্রী হিসেবে আমরা নারীকে দেখেছি, কিন্তু আপনি কখনো দেখবেন না যে কোনো স্কুল পড়ুয়া একটি বাচ্চা সে কখনো বলছে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই। এই বিষয়টা নাই, কারণ আসলে সামনে আমরা সেই এক্সাম্পলটা সেটই করতে পারি নাই। সেই জায়গা থেকে আমরা যারা রাজনীতিতে এসছি তাদের এক ধরনের দায় আছে এক্সাম্পলটা সেট করার, যে না আসলে যেরকম প্রেক্ষাপট আমরা দেখি সবসময় যে ভালো মানুষ রাজনীতিতে আসে না, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসে না এবং নারীরা, ভালো পরিবারের নারীরা রাজনীতিতে আসে না। তো এই জায়গাতে কিন্তু আসলে অন্যান্য রাজনৈতিক দলের কথা যখন আমরা দেখি যে তারাও কিন্তু আসলে এক ধরনের মানে আবদ্ধ একটা পরিবেশ তৈরি করে রাখে। যেমন আমি যদি বলি, বিএনপি যেহেতু 237 জনের লিস্ট দিয়েছে, সেখানে মাত্র 11 জন নারী এবং সেখানে দেখা গেছে বেশিরভাগই পোষ্য কোটা। মানে রাজনীতিতে আসলে যদি আমার ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক না হয়, আমার বাবা বা চাচা যদি রাজনীতি না করে, সেক্ষেত্রে আমার প্রশ্ন আসলে খুব পরিষ্কার। আমরা বিএনপির কথা জানি, বিএনপি কি করে না করে, এর আগে আওয়ামী লীগ কি করেছে না করেছে সেটাও আমরা জানি। পোষ্য কোটা আছে, খাতিরের কোটা আছে, কার সাথে কার বেশি
ভালো সম্পর্ক, বড় ভাই কোটা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আমরা দেখেছি জামাত ইসলামের কোনো নারী প্রার্থী নাই, হ্যাঁ, বাম দলগুলো তো দাঁড়াতে পারে না, ফলে সেটা প্রশ্ন না। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এনসিপি তো আসলে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল, হ্যাঁ, আপনারা বলছেন যে হ্যাঁ আপনাদের দায় আছে নতুন করে সেট করার একটা, আপনারা কি এখন কি ফিল করেন, এটা কি সেট করতে হবে আগামীতে? এখন কেন কঠিন হলো? মানে এখন তো সহজ হওয়ার কথা ছিল, এই অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা ছিল সেই হিসেবে তো নারীদের জিনিসটা সহজ হওয়ার কথা ছিল না। এখানে একটা বিষয় একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলনে আমরা সবসময় নারীদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখি, কিন্তু আন্দোলন বা অ্যাক্টিভিজমের থেকে রাজনীতিটা আলাদা। এবং রাজনীতিটা আলাদা এই কারণেই যে আন্দোলন করে আমরা সবাইকে দেখেছি যে ঘরে ফিরে যেতে, যে একটা প্রতিবাদ সেখানে যৌক্তিক মনে হয়েছে, সে আন্দোলনে এসছে, কিন্তু এরপরে রাজনীতিটার আসলে পরিবেশটা নারীর জন্য কতটা আমি যদি বলি কমফোর্টেবল, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং আমরাও যখন আসি রাজনীতিতে তখন কিন্তু দেখেন এই আমরা যদি সাইবার স্পেসের কথা বলি, যে ধরনের সাইবার বুলিংয়ের শিকার হতে হয় আমাদের প্রতিনিয়ত, আপনি নিজেও এটার শিকার হন বলে আমি মনে করি। মানে প্রত্যেকটা নারী যারাই আসলে মিডিয়া ফেস করেন তাদের যে পরিমাণ ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়, আমার মনে হয় যে এই জিনিসগুলোও কিন্তু আসলে নারীদের ইনসিকিউরিটি বাড়ায়। আমি আবার ফিরবো আপনার কাছে মনিরা, আমি একটু লিপিকা তাপসী আপনার কাছ থেকে যেখানে আসলে শেষ করেছিলাম, আপনি বলছিলেন যে খুবই দুঃখজনক যে আমাদের আবার পেছন দিকে হাঁটার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা আসলেই দুঃখজনক এবং সবথেকে বড় কথা আশঙ্কাজনক। এটাকে ঠেকানোর কোনো উপায় আছে কিনা? ঠেকানোর উপায় হচ্ছে, আমি অবশ্যই আছে ঠেকানোর উপায়। এখন এইটা স্টেট পলিসি দিয়ে এবং যদি ল এনফোর্সিং মানে আইনের শাসন যেটা বলে সেটা যদি প্রতিষ্ঠা করা যায়, যদি আসলে এটার বিপক্ষে থাকে তাহলে সেই জায়গায় আমি আসছি। দেখেন আপনি জুলাইয়ের পরে বিভিন্ন জায়গায় যে এক্সাম্পলগুলো দেওয়া হলো সেখানে হচ্ছে নারী শূন্য। আপনি দেখেন কনসেনসাস কমিশনে সেখানে একজন নারী কেউ পাওয়া গেল না। বিভিন্ন জায়গায় যে এক্সাম্পলগুলো সেট করা হয়েছে সেইখানে দেখানোর চেষ্টা করা হয়েছে আসলে নারী নাই, আসলে নারীর ইস্যুটাও গুরুত্ব পায়নি। এমনকি সবচেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছে নারী কমিশন। এবং এত মানে ঘটা করে রিকমেন্ডেশন নেওয়া হলো, একটা রিকমেন্ডেশন ওইরকমভাবে কোথায় গেল আমরা জানি না। এবং আপনি দেখেন, আমি বলছিলাম যে বেসিক জায়গায় আমরা এখন ফাইট করছি। রিসেন্টলি কিছু গবেষণা আপনি দেখবেন যে নারীরা বলেছে এখন তারা পাবলিক প্লেসে অনিরাপদ। এখন যদি পাবলিক প্লেসে অনিরাপদ হয়, একজন নারী রাজনীতিবিদ, তার সবচেয়ে বেশি পাবলিক প্লেসে মানুষের সাথে যোগাযোগ, তার হচ্ছে মানুষের সাথে কানেকশন, সে নিরাপদে যদি নাই চলতে পারে তাহলে তার অবস্থান তৈরি করবে কি করে? এখন এখানে সে অনিরাপদ সাইবার স্পেসে, মনিরা একটু আগে বলল, এবং এটা ব্যাপকভাবে দেখছি আমরা। আচ্ছা, নারীকে 3 ধরনের মানে উদ্দেশ্যে নারীদেরকে অনলাইনে হ্যারাসমেন্ট এবং পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট করা হয়। কি করতে হবে? আচ্ছা, নারীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা প্রতিদ্বন্দ্বী নারী দলের মধ্যে থেকেই তাকে তার নামে নানানভাবে সাইবার স্পেসে, পাবলিক প্লেসে নানানভাবে, মানে রাজনীতিতে আসার নানান কিছুকে কঠিন করে দেওয়া হচ্ছে। এবং অন্য দলের সাথে প্রতিপক্ষ আমার অন্য দল, তারাও একই কাজ করছে। এবং যারা মনে করেন যে নারীকে ঘরে থাকতে হবে তারাও একই কাজ করছেন। মনিরা, একটা বিষয়কে আপনি একটু বলতে পারেন কিনা যে অনেক বিষয়ে মতদ্বৈততা থাকবে, দলে দলে, হ্যাঁ, বিভেদ থাকবে, আপনার সাথে বিএনপির থাকবে, বিএনপির সাথে জামাতের থাকবে, কিন্তু নারী ইস্যুতে যখন আসলে ইস্যুটা হয় একজন মানুষের এক্সিস্টেন্সের, অস্তিত্বের, তখন কি আসলে মনে হয় কিনা আপনাদের যে এই জায়গাটা আলাদা করে আসলে কথা বলা দরকার? এখানে আপনি এনসিপি করেন না বিএনপি করেন না জামাত করেন সেটা জরুরি না। আর একদমই দেখেন, যখন কিন্তু এই যে সত্যি কথা বলতে যখন বিএনপির পক্ষ থেকে এই 237 জনের তালিকা প্রকাশ হলো, তখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করেছি যে আমরা যখন দেখেছি গত 17 বছর যেই নারীরা, বিএনপির যে নারীরা, তারা বিভিন্ন জায়গায় মিডিয়াতে এসে দলের পক্ষে স্ট্যান্ড নিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে, তারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তাদের দলের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করেছে, যখন আসলে তার পুরুষ সহকর্মীরা কিন্তু জেলে। তো সেই জায়গা থেকে তাদের এই স্ট্রাগলগুলো, মানে এটা তো অ্যাকনলেজড হলো না। এবং দেখেন, যখন আমরা ঐকমত্য কমিশনে যখন আমরা এই নারী ইস্যু নিয়ে কথা বলছিলাম, যে নারীদের আমরা 100 আসনের সরাসরি নির্বাচনের কথা বলছিলাম, খুব গুরুত্বপূর্ণভাবে সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু অন্য কোনো দলের কোনো নারী ছিল না। সুতরাং নারীদের যে ডিসিশনটা সেটাও পুরুষ সদস্য নিচ্ছে এবং অদৃশ্য করে রাখা হচ্ছে, সেটা তো একটা বিষয়। আপনি একটা বিষয় বলেছেন যে দলের ভেতরেও যে সমস্যাগুলো হয়, সামাজিক, পারিবারিক
নারী যে বিষয়গুলো হয়, আপনাদের দলে এরকম নারী হ্যারাসমেন্টের কথা আমরা জানি। এই ধরনের ঘটনা যখন ঘটে এবং যখন আসলে সামনে আসে, সেটার সত্যতা, সেটার যাচাই করা, সেটা তো একটা বিষয় নিশ্চয়ই রয়েছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখনই আসলে আসে তখনই কি আসলে অন্য আরেকটা পক্ষ, ধরেন নারী বাদ দিলাম, নারী হয়তো বলতে পারে যে না, হ্যারাসমেন্ট কি হয়েছে না হয়েছে আমি বুঝবো, আমি এই রাজনীতিটা করতে চাই, কিন্তু অন্য পক্ষ কিন্তু আপনার এক ধরনের সুযোগ পেয়ে যায় বলার, যেহেতু দলে তো নারী হ্যারাসার আছে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আসলে কিভাবে মোকাবেলা করা সম্ভব? না দেখেন, এখানে হচ্ছে আমাদের দলে ওইভাবে করে যে আমি যদি বলি যে নারী হ্যারাসমেন্টের বড় ধরনের শিকার হয়েছে, বরং আমি মনে করি আমাদের দলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দলে যে নারীরা আছেন একেবারে সামনের দিকে দেখবেন, তাদের প্রত্যেকেরই একটা, তারা নারীর থেকেও তাদের আসলে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি হিসেবেই আসলে তারা ওই পদে আসেন। সেই জায়গা থেকে প্রত্যেকেরই, আমার যেমন ছাত্র রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে, সেখানে আমাকে একটা মাইনাস করার সুযোগ কম। তারপরে আমি যদি বলি যে প্রত্যেকেরই এক ধরনের সংগ্রাম আছে, সুতরাং সেখানে তাদের আসলে যোগ্যতা অনুসারে সেখানে পজিট করার একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কিন্তু আমি বলছি যে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে না, হয়তো আমার স্থানীয় ক্ষেত্রে সেটা আমরা হয়তো নিশ্চিত করতে পারছি না, কিন্তু আমাদের যদি আমি বলি সেন্ট্রালি সেটা আমরা হয়তো নিশ্চিত করি, সেখানে হয়তো আমাদের ক্যাপাবিলিটি চ্যালেঞ্জ করা, নারী হিসেবে আমাদের মানে জাস্ট একটু খাটো করে দেখানোর সুযোগটা কম। কিন্তু এটি আসলে সত্যিকার অর্থে আমরা স্থানীয় পর্যায়ে অনেক পিছিয়ে যাচ্ছি। যে নারীরা আসলে সাহস করে, আপনি দেখবেন যে একটি ইউনিয়নের একজন নারী উনি আসছেন, কিন্তু ওনাকে তো আসলে সেরকম শক্তিশালী ভাবা হচ্ছে না। তো সেটি আসলে আমরা চেষ্টা করছি যে এক ধরনের কর্মশালার মাধ্যমে তাদের এক ধরনের ট্রেন আপ করা, যে আসলে নারীদের এগিয়ে আসা দরকার এবং এটার জন্য পুরুষ যারা সহযোদ্ধা তাদের আসলে এই ধরনের একেবারে ছোট ছোট দিকগুলো, এই প্রশ্ন হয়তো আমি অন্য কোনো দলকে করব না, যতটা আপনাকে করার আমি এক ধরনের অধিকার বোধের জায়গা থেকে বলি। আপনাদের দলে যে হ্যারাসমেন্টের যেই তথ্যগুলো আসছে সেগুলো নিয়ে কি আসলে সেটার আপডেট কি, সেগুলো কি আমরা মানে সেটার কোনো সমাধান কি হয়েছে? হ্যারাসমেন্টের কোন তথ্যটা? সারোয়ার তুষারের যেই বিষয়টি যে এসছে, আপনাদের দলেরই আরেকজন কর্মী তিনি এই ইটি তুলেছেন, প্রথমত এটি তাদের আসলে সারোয়ার তুষারের ব্যাপারে কিন্তু আমাদের যখন এই অভিযোগটি এসছে তখন কিন্তু তাকে মানে তার ব্যাপারে সে কিন্তু মানে পুরোপুরি আমাদের সাংগঠনিক সবকিছু থেকে উনি মনে হয় 6 মাসের মতো উনি বাইরে ছিলেন, এবং এটির জন্য তাকে যথেষ্ট রকম মানে আমাদের যে শৃঙ্খলা কমিটি আছে সেখানে কিন্তু এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। সুতরাং এরপরে উনি তো আবার রেগুলার হয়েছে, এবং এর বাইরে বোধহয় কোনো আমাদের কোনো ধরনের নেগেটিভ নারীর বিষয়ে আমি আপনার কাছ থেকে যে আপডেটটুকু পেলাম সেটুকু আমার কাছে রইলো। আমি লিপিকা তাপসী আপনার কাছে আবার জানতে চাই যে এই যে বুলি হওয়ার ব্যাপারটা আমরা দেখেছি যে দলে যদি কোনো নারী আসলে এই ধরনের কোনো ঘটনার কথা বলেন তাকে উল্টো বুলির শিকার হতে হয়, সে সব দলেই আছে, সব দলেই হতে হয়। আমরা রুমিন ফারহানার ক্ষেত্রেও দেখেছি, বা শামা ওবায়দের যে সমস্ত ছবি আসলে আমরা দেখি। এবার 16 ডেজ অ্যাক্টিভিজমের একটা পার্টি আছে, মানে পার্টটা এটার মূল প্রতিবাদই হচ্ছে যে বুলির করা। যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখন আসলে ধরন পাল্টে গেছে সহিংসতার, এটাও কি একটা কারণ যে নারী নিজেকে আর একটু দূরে রেখে দিচ্ছে, এই সমস্ত ঘটনার মুখোমুখি আসলে সে হতে চায় না? আমি রিসেন্টলি চিটং গিয়েছিলাম এবং বিভিন্ন আমরা ইয়াং উইমেনদের সাথেও আমি কথা বলি প্রচুর। তো আমি যেটা দেখেছি সেটা হলো এই যে ট্রমা, তারা একটা পোস্ট দিলে যে এই পরিমাণ মানে বুলি তাদেরকে করা হয়, এই যে ট্রমায় তারা পড়ে, সেখান থেকে অনেকেই দেখেছি যে সুইসাইড পর্যন্ত করতে গেছে। এখন সমস্যা হলো যে তারা যে কোথাও প্রতিকার পাবে সেটার কিন্তু ব্যবস্থা নাই। তারা যে স্থানীয় ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদের কাছে গেলে বলেন যে এইটা একটু একটু হয়ে থাকে, এরকম মন্তব্য আমরা শুনেছি। এবং দলের আভ্যন্তরীণ যে মেকানিজম থাকা উচিত, যে একটা যদি অনলাইন হ্যারাসমেন্ট হোক, যে কোনো ধরনের হ্যারাসমেন্ট হলে সে আসলে মেকানিজমটা কি হবে দলের মধ্যে, সেটার প্রতিকারের ব্যবস্থাটা কি হবে, একটা নারী কোথায় যাবে, সেরকম মেকানিজম কিন্তু দলের মধ্যে নেই, রাজনৈতিক দলের মধ্যে নেই। এবং ফলে হয় কি, প্রত্যেকেই এটাকে মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এমনকি নারীরা নারীদেরকেও করে। আমি একদম শেষ পর্যায়ে আছি মনিরা শারমিন, একদম শেষে যদি আপনি 2 লাইন যুক্ত করেন যে কিভাবে আসলে নারীদেরকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি বা সহজ করতে পারি পথটা অন্তত।
দেখেন আমার মনে হয় কি এটি আসলে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ছাড়াও সামাজিক যে সংগঠনগুলো আছে সবার এবং নারীদের মধ্যে ইউনিটিটা দরকার। নারীদের মধ্যে এক ধরনের নেক্সাস তৈরি করা যে আমরা আসলে এটার বিরুদ্ধে কথা বলবো, যে কেউ চাইলো আর আমার কমেন্ট বক্সে একটা বাজে কমেন্ট করবে এটা জানি না হয়, এবং সবাই মিলে যাতে আমরা এই সমস্যারে একটা কথাই বলতে পারি। লিপিকা, মানে একটা আমরা সমস্যার কথা বললাম, কিন্তু আলটিমেটলি এটার অপরাধ তো এটি, এই অপরাধের যদি বিচার না হয়, এটা যদি এক্সাম্পল সেট না করা যায়, তাহলে এটার মানে ভয়েস তুলে লাভটা কি? অনেক ধন্যবাদ লিপিকা তাপসী, ধন্যবাদ মনিরা শারমিন। আমরা অল্প করে হলেও কথা বললাম, আবার আগামীতে আবারও কথা হবে। এই ছিল আজকের অন্য পক্ষে। টিভি সঙ্গে থাকুন।